প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ভারত বাংলাদেশ নেতিবাচক সম্পর্ক, ইতিবাচকতায় চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের কী প্রভাব পড়তে পারে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীন বাংলাদেশ সম্পর্ক, আমি সম্পর্কের জায়গাটি যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার কিংবা সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যদি বলি চীন। এটি আগে থেকে এটি অর্গানিকভাবেই হয়ে আসছে। চীনের কাছে বেশি সুবিধা পাওয়ার কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চীনে গেছে, কিংবা চীনের কাছে ঋণ সহায়তা বেশি পাওয়ার কারণে বাংলাদেশের চাইনিজ ঋণটা বেশি। আবার ভারতের কাছে কম নয়, একজনের অবস্থান প্রথম আর একজনের অবস্থান দ্বিতীয়। যেমন ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে বা বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করে মোট আমদানির 18%, চীন থেকে আমদানি করে 25%। ঠিক এমনিভাবে ঋণের ক্ষেত্রেও যদি বলি যে বিগত 5 বছরে বাংলাদেশে চাইনিজ ঋণ আছে $384 কোটি, আর ভারত বিগত 5 বছরে ঋণ দিয়েছে $123 কোটি। এটি নানা কারণে হয়, ঋণের প্রসেসিং, ঋণের সুযোগ সুবিধা এবং সহজলভ্যতা, নানান কারণে শর্ত, বিভিন্ন শর্ত, কে কত বেশি শর্ত দেয়, কে কত কম শর্ত দেয়, কারটা সহজ শর্তের, এসব কারণেই চীনের সাথে ঋণের সম্পর্কটা বেশি, বাণিজ্যিক সম্পর্কটা বেশি। কিন্তু আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে এবং এই প্রতিযোগিতায় ঢুকে পড়েছে রাশিয়াও। অতীতে এই 4 দেশের সাথেই বাংলাদেশ, বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল 15.5 বছর দারুণ একটা কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলেছে। কাউকে বেজার করে কাউকে খুশি করতে যায়নি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে বাকি দুনিয়ার সাথে সম্পর্ক খারাপ। সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ, রাশিয়াকে বর্তমান সরকার প্রতিপক্ষ করে ছেড়েছে, যুক্তরাজ্যকে প্রতিপক্ষ করে ছেড়েছে। কিন্তু সম্পর্ক উন্নয়ন করছে কার সাথে? পাকিস্তানের সাথে, যার সাথে আমার সম্পর্কের দরকার নেই, সম্পর্ক না থাকলেও কিচ্ছু যায় আসবে না। আবার সম্পর্ক অর্গানিকভাবে যেটি আছে চীনের সাথে আছে, থাকুক, কিন্তু কোনো দিকে উপায় না পেয়ে চীনের সাথে মনে হচ্ছে যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কিংবা চীনও সেই সুযোগটিকে, যেখানে ভারতের সাথে সম্পর্ক নেই, ব্যবসা বাণিজ্য ভারতের সাথে কমছে, কিংবা ঋণের প্রশ্ন, গত 6 মাসে ঋণের প্রশ্নই তো আসেনি। ভারতের গত 6 মাসে যে ঋণগুলো, চলমান ঋণগুলো আছে, সেই ঋণগুলোর 1 পয়সা ছাড় হয়নি। সেই জায়গায় চীন কি বেশি বেশিভাবে আসছে? আমরা গতকালকেও চীন যে বেশি বেশি করে আসছে বা আসবে সেটি আমরা আরেকবার দেখলাম। একটি অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। বাংলাদেশের যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় চীন, এক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেবার একটা তাড়া দিয়েছে। বলেছে চাইনিজ রাষ্ট্রদূত যে যত দ্রুত সিদ্ধান্তটি হবে ততই মঙ্গল। এই তাড়াহুড়া করবার কারণটা হচ্ছে আমাদের উপ আঞ্চলিক যে কূটনৈতিক সম্পর্কের রসায়নটা কিন্তু সহসায় পাল্টে যাবার আলামত পরিলক্ষিত। এই জন্য চীন এই প্রকল্পের সঙ্গে অতি দ্রুত প্রবেশ করতে চায়। এছাড়া চীনের কুনমিংয়ে সেরা 3টি হাসপাতালকে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য বেছে নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, চিকিৎসার ধরন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দোভাষী নির্বাচন সহ সামগ্রিক প্রস্তুতিতে 2 দেশের সংশ্লিষ্টরা কাজ করছেন। ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে যে তাদের দেশের ভিসা প্রসেস করতে 1 দিন লাগবে। 1 দিনের মধ্যে চীন বাংলাদেশি রোগীদের জন্য ভিসা দেবে এবং সবকিছু ঠিক থাকলে মার্চের শুরুতেই বাংলাদেশের রোগীদের প্রথম দলটি
চিকিৎসা নিতে কুনমিং যাবে বলে বেইজিং আশা করছে। অর্থাৎ রোজার একদম শুরুতে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে কুনমিং যাবে। এবং শুধু তাই নয়, বাংলাদেশে চাইনিজ হসপিটাল করবার জন্য জায়গা খোঁজা হচ্ছে বা সরকারের কাছে অ্যাপিল করেছে। সব কিছু মিলিয়ে চীন এগিয়ে আসছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে জানুয়ারির শেষ দশকে চীন সফর করে এসছেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টার মোহাম্মদ ইউনূসের আগামী মার্চের শেষ দিকে চীন সফর করবার কথা ছিল। অবশ্য নানা রকম চারিদিকে হম্পি দম্পি দেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরটি আপাতত কিন্তু স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চায়নাদেরকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে ওই সময় 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অজুহাত দেখিয়ে চীন সফরকে আপাতত স্থগিত করেছে। আমার কাছে মনে হচ্ছে যে একবার চীনকে নিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুচ্ছে, একবার পেছুচ্ছে। কোথাও যেহেতু কোনো জায়গায় সম্পর্ক নেই, তাহলে তো একটা জায়গায় সম্পর্ক করতে হবে। কিন্তু কোনো সম্পর্ক করে যদি ক্ষতির কারণ হয়, সেই সম্পর্কটি না করা ভালো। সেই জায়গা থেকে একবার হয়তো ভাবছেন যে না, চীনের দিকে এত ঝুঁকে পড়া যাবে না। চীনের দিকে এত ঝুঁকে পড়বার ফলে মার্কিন নতুন প্রশাসনের মনোভাব কি হয়, ট্রাম্প প্রশাসনের মনোভাব কি হয়, সেটি একটু বিবেচ্য বিষয়। এবং মার্কিন প্রশাসন থেকে চাপও আসতে পারে। সেই জায়গায় আসলে আমাদের কূটনৈতিক জায়গাটি, পররাষ্ট্র নীতির জায়গাটি খানিকটা দ্বিধান্বিত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা দ্বিধান্বিত। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কটি একটা যৌক্তিক সম্পর্ক। আচ্ছা, বাংলাদেশের মানুষ তো আমরা ভারত বিরোধী শুনি সব সময়, কিন্তু চীন বিরোধী তো শুনি না। চীন তো মুসলিম নয়। এই যে মুসলিম এবং হিন্দুত্বের কারণে আমরা ভারত বিরোধিতা করি। এমনকি উইঘুরে মুসলিম সম্প্রদায়ের উপর চাইনিজদের নির্যাতনের কাহিনীও তো আপনারা জানেন, কিন্তু চীন বিরোধী কোনো ক্যাম্পেইন আজ পর্যন্ত দেখিনি। ভারত আমাদের শত্রু, ভারতকে আমরা শত্রু মনে করছি, কিন্তু চীনকে শত্রু মনে করছি না, চীনকে হালাল মনে করছি। কেন? এই কন্ট্রাডিক্টরি কেন? ভারতের সাথে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা নিবিড় সম্পর্ক, ভাষা, সংস্কৃতি, সব কিছু। সেই জায়গায় আমরা ভারতকে মেনে নিতে পারছি না। আবার এই যে গতকালকের অনুষ্ঠানে চাইনিজ রাষ্ট্রদূত এটিও বলেছেন যে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র হবে এবং চীনে বাংলাদেশি সাংস্কৃতিক কেন্দ্র হবে। চীনের সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক কি? সেটি তো একদম ভিনদেশী। আর আমাদের পশ্চিমবঙ্গ কিংবা আমরা বাংলাদেশ, আমরা আবহমান কাল ধরে আমাদের সাংস্কৃতিক যে মিল, আমাদের যে ভাষার মিল, আমাদের খাবারের মিল, আমাদের চেহারার মিল, আমাদের পোশাক আশাকের মিল, আমাদের কৃষ্টি কালচারের যে মিল, আমরা সেটিকে কিভাবে অস্বীকার করি? আমি চীনকে কিভাবে গ্রহণ করি? আমার চীনকে গ্রহণ করতে সমস্যা হচ্ছে না, আমার পড়শি দেশ ভারতকে গ্রহণ করতে সমস্যা হচ্ছে। কাজেই সব কিছু মিলিয়ে আমার পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও বর্তমান সরকারের একটা দ্বিধান্বিত অবস্থা দেখা যাচ্ছে। এবং চীনের দিকে যদি বেশি ঝুঁকে পড়ে, স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসন থেকেও চাপ আসবে, ভারত থেকে চাপ আসবে, অন্যান্য জায়গা থেকেও চাপ আসবে। আগের মতো আওয়ামী লীগ সরকারের আমলের মতো যে সবার সাথে একটা সুসম্পর্ক, কেউ কাউকে বুঝতে না দেওয়া, পররাষ্ট্রনীতি তো এটিই হওয়া উচিত যে আমি সবার সাথে সুসম্পর্ক রাখবো, কাউকে বোঝাবো না যে ওর সাথে আমার ভালো সম্পর্ক আর ওর সাথে খারাপ সম্পর্ক। এটি একটি দেশের জন্য বিরাট ক্ষতির কারণ হতে পারে, একটি দেশের জনগণের জন্য বিরাট ক্ষতির কারণ হতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র নীতি অত্যন্ত দুর্বল। পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্রের জায়গায় কোনো সাফল্য নেই, পররাষ্ট্র ক্ষেত্রেও সাফল্য নেই। বাংলাদেশ এই যে উল্টো পররাষ্ট্র নীতির কারণে আরেকটি বিপদ যে ডেকে আনছে, এটি এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।